বাণিজ্য বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান। মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাথে তুরস্কের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে। তুরস্ককে বাংলাদেশের অর্থনৈতিক বিশ্বায়িত অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। রোহিঙ্গাদের স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কাজ করব আমরা। আবারও দৌলতদিয়ায় ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারালো বাস, নদী থেকে উদ্ধার, যাত্রীরা আগেই নেমে যাওয়ায় প্রাণে রক্ষা। প্রশাসন যদি আমাদেরকে না নামাইতো তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। 12 ঘটিকার একটু আগে বাসটি পদ্মা নদী থেকে উদ্ধার করে করবে ফেরিতে রাখা হয়েছে। হাম উপসর্গে আজও 2 শিশুর মৃত্যু, প্রতিরোধযোগ্য হলেও থামানো যায়নি বিস্তার। একেই বড় চ্যালেঞ্জ বলছেন চিকিৎসকরা। আগামী কয়েকদিন বৃষ্টি হলেও আর্দ্রতার কারণে কমবে না গরম, বাড়তে পারে অস্বস্তি। শ্রমজীবী মানুষরা পড়বেন স্বাস্থ্য ঝুঁকিতে। আমাদের বর্ষাকালীন বৃষ্টি সেটা 11 বা 12 তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা মানুষের সহনীয় পর্যায়ে নেমে আসার সম্ভাবনা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশের সাথে অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী তুরস্ক। ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক শেষে কথা জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠক শেষে দুদেশের সাংস্কৃতিক বিনিময় বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্ককে পাশে থাকার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ। ডক্টর খলিলুর রহমান বলেন, সীমান্তের ওপারে বাংলাদেশের বন্ধু আছে, প্রভু নয়। 3 দিনের ঢাকা সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 2020 সালের পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। একই সাথে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর গুরুত্বপূর্ণ কোনো দেশের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম ঢাকা সফর। সফরের দ্বিতীয় দিন রাজধানীর এক অভিজাত হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বাংলাদেশের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও বিডার আশিক চৌধুরী। 50 মিনিটের বৈঠক শেষে হয় যৌথ সংবাদ সম্মেলন। শুরুতেই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান হাকান ফিদান। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক সমঝোতা স্মারক সই এবং $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছে আঙ্কারা। এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়ন বাড়াতে কাজ করতে চাই। বাংলাদেশ রোহিঙ্গা সম্প্রদায়কে স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। আমরা রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে কাজ করব। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে পুরো বিশ্বে অস্থিরতা। এদিকে গাজায় অমানবিক অত্যাচার চালাচ্ছে ইসরায়েল, তাতে পুরো বিশ্ব অস্থির। তাই দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে চায় তুরস্ক। হাকান ফিদান বলেন, বাংলাদেশের সাথে প্রতিরক্ষা খাতেও সহযোগিতা বাড়াতে আগ্রহী তার দেশ। বিশেষভাবে সামরিক যন্ত্রপাতি ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করতে চায় এরদোগান প্রশাসন। সামরিক খাতে আমরা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছি। বিশেষ করে সামরিক অস্ত্র ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় তুরস্ক। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, এই সফর পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং বোঝাপড়াকে আরও গভীর করবে। বলেন, আমরা সীমান্তের ওপারে বন্ধু চাই, প্রভু নয়। সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠিয়েছিল তুরস্ক। একই সাথে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিনিধিত্বের জন্য ধন্যবাদ জানাই। জাতিসংঘের সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা বন্ধু চাই, প্রভু নয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের কল্যাণে এই সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তুর্কি বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া আলোচনায় স্থান পেয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের কার্যকর ভূমিকা নিয়ে।
of Turkey. বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গার নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনই আমাদের প্রধান অগ্রাধিকার। এ বিষয়ে তুরস্কের কার্যকর সহযোগিতা চেয়েছি আমরা। এছাড়া দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। Turkey. তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান ডক্টর খলিল। আজই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সফররত হাকান ফিদান। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আবারও ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল বাস। তবে এ যাত্রায় বেঁচে গেলেন যাত্রীরা। আগেই বাস থেকে নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। সকাল 9:30টার দিকে ঘটে এই দুর্ঘটনা। চালক ও হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নদীতে পড়া বাসটি। কুষ্টিয়া থেকে বাসটি ঢাকায় আসছিল। এর আগেও একইভাবে একটি ফেরি থেকে যাত্রীসহ নদীতে পড়ে যায় একটি বাস। সেবার 26 জন প্রাণ হারান। আজ ফের ঘটতে পারত বড় দুর্ঘটনা, প্রাণ হারাতেন অনেকে। প্রশাসনের তৎপরতায় বেঁচে গেল অনেক প্রাণ। মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়া থেকে 40 জনের মতো যাত্রী নিয়ে ঢাকার গাবতলীতে আসছিল এসবি পরিবহনের একটি বাস। দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য পাশের র্যাম্প ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। যাত্রীরা বলছেন, বাসটি ঘাটে পৌঁছানোর পর সব যাত্রীকে নামিয়ে দেয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ। এই ঘটনায় সামান্য আহত হয়েছেন বাস চালক ও সহকারী। একটু ব্রেক করতে পারে নাই, সরাসরি একের ফেরির উপর দিয়ে ডালা মনে হয় সিটকে নিয়ে একটা নর্মাল বাস ছিল, একের সিটে সোজাসুজি ড্রাইভার সহকারে পদ্মায় পড়ে গেছে। আমি লাস্ট যাত্রী ছিলাম, যে বাস থেকে নামছে আমার পরে আর কোনো যাত্রী ছিল না। আমি নামতে যাচ্ছিলাম না, আমাকে জোর করে নামাই। যাই হোক, এরপরে বাসটা ব্রেক ফেল করে একদম সরাসরি নদীতে যে আমাদের যেহেতু নামায় দিচ্ছে, এখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা ফিরতে পারছি। প্রশাসন যদি আমাদেরকে না নামাইতো তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফ আছি। বাসটি নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিসি। যোগ দেয় উদ্ধারকারী জাহাজ হামজা। সম্মিলিত প্রচেষ্টায় বাসটি উদ্ধারের পর তীরে নেওয়া হয়। 12 ঘটিকার একটু আগে বাসটি পদ্মা নদী থেকে উদ্ধার করে করবে ফেরিতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কাজ করছেন, আমরা নিজেরাও তথ্য নিচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিসি বলেন, ফেরিতে ওঠার আগে বাসে যেন যাত্রী না থাকে তা কঠোর মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীরা যারা ছিলেন সবাই যে বাস থেকে নেমে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা পরবর্তী সকল যাত্রায় আমরা অনুরোধ করছি যাত্রীদেরকে তারা যাতে অবশ্যই বাস থেকে নেমে যান এবং এই বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য আমি নির্দেশনা প্রদান করছি সংশ্লিষ্ট সকলকে। এর আগে গত 25 মার্চ দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। এতে মৃত্যু হয় 26 জনের। তাপস সরকার, যমুনা নিউজ। দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সতর্ক অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। লালমনিরহাটের 4টি সীমান্ত দিয়ে 33 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। জেলার 65 বাড়ি, বড়খাতা, দুর্গাপুর ও দিঘলটারি সীমান্ত দিয়ে এই পুশিনের চেষ্টা করা হয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বিজিবি। এতে পণ্ড হয়ে যায় বিএসএফের পুশিনের চেষ্টা। বর্তমানে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। নওগাঁর সাপাহার সীমান্তে 17 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি বাধা দেয়ায় তারা শূন্যরেখায় অবস্থান করছে। একই পরিস্থিতি পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত। 10 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির বাধায় এপারে ঢুকতে না পেরে শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান করছে তারা। এদিকে গতকাল চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সরিয়ে নেওয়া হয়েছে ভারতের অভ্যন্তরে। হাম ও উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় ফরিদপুর ও সিলেটের উপসর্গ নিয়ে মারা গেছে আরও 2 জন। প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে প্রাণ গেল 64 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 71 জন, মোট চিকিৎসাধীন 273। ময়মনসিংহ মেডিকেলে 19 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসার শেষে বাড়ি ফিরেছেন 23 জন, মোট চিকিৎসাধীন 89। এছাড়া বরিশাল, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। সন্তানের জীবন বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। প্রতিরোধযোগ্য রোগ হয়েও হামের বিস্তার এখনও থামানো যায়নি পুরোপুরি, যা একটি বড় চ্যালেঞ্জ। হাসপাতালগুলোতে এখনও অধিকাংশ রোগী ঢাকার বাইরে থেকে আসা, তবে সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে হাসপাতালগুলো।
এদিকে অভিভাবকরা বলছেন, উপসর্গ দেখা দিলেও ঢাকার বাইরের হাসপাতালগুলো হাম নির্ণয়ে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাই চিকিৎসা নিতে ভিন্ন ভিন্ন হাসপাতাল ঘুরে আসতে হচ্ছে। এদিকে সংক্রমণ ঠেকাতে চিকিৎসকরা দিচ্ছেন সচেতনতার পরামর্শ। হামের থাবা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রতিদিনই নতুন করে যোগ হচ্ছে উদ্বেগের গল্প। বন্দি অবস্থায় চার দেয়ালের মাঝে কাটছে ছোট্ট সোনামণিদের দিন। ছুটির দিনেও রয়েছে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসাদের লাইন। ডিএনসিসি হাসপাতালে বেশিরভাগ হামে আক্রান্ত শিশুরাই এসেছে ঢাকার বাইরে থেকে, বিশেষ করে বরিশাল, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে। তীব্র জ্বর সহ হাম উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। হামের উপসর্গ এই জন্য আর কি এখানে আসা। তো ডক্টর দেখে বললো যে হামের উপসর্গ এরকমই, তো এই জন্য আমাকে অ্যাডমিট হতে বলেছে। মাসের একটা টিকা আছে, ওটা এখনো দিতে পারিনি, কারণ আমি নিজে জব হোল্ডার আর কি আমি, তো এই জন্য আমি একটু সময় করে উঠতে পারিনি। জ্বর থেকে পরে কাশি শুরু হয়েছে, তারপর হালকা হালকা বেরিয়েছে মুখে, তারপর জন্য আসছে। ডাক্তার দেখায় অ্যান্টিবায়োটিক নিয়েছি, এরপর ঠান্ডার ওষুধ দিছে, খাওয়াইলে কমে আবার বাইরে যায়, এই কারণে আবার মেডিকেল এলাম। 3 দিন আগে থেকে আর কি আপনার জ্বর, পাতলা পায়খানা এবং বমি। তো আমি মহাখালী কলর হসপিটাল আনছিলাম, আনার পরে ওখান থেকে তারা দেখা আপনার স্যালাইন দিয়ে দিয়েছে, ওষুধ দিয়েছে, এখন আবার এই হসপিটালে রেফার করছে। এদিকে শিশু হাসপাতালে চিত্রটাও ভিন্ন নয়। হামে আক্রান্ত শিশুদের এখনো অনেকেরই দেয়া হয়নি টিকা। অভিভাবকরা বলছেন, উপসর্গ দেখা দিলেও ঢাকার বাইরের হাসপাতালগুলোই নেই হাম নির্ণয়ের সুব্যবস্থা। ফলে শিশু নিয়ে হাসপাতালে আসতে দেরি হচ্ছে। আমরা বরিশাল থেকে আসছি, প্রথমে বরিশাল সাউথ অ্যাপল আছে, ওখানে ভর্তি ছিলাম। তখন দেখা যায় হাম ধরা পড়ে নাই, তখন আমরা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আসছি 3 দিন। স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাইছি, ওইখান থেকে ট্রিটমেন্ট দিয়েছে। ওই ট্রিটমেন্টের পরে বাসায় নিয়ে গেলাম। তো বাসায় নেওয়ার পরে দেখি বাচ্চার অবস্থা আবার খারাপ হয়ে যেতেছে। 5 দিন অক্সিজেন চলছে, 11 দিনের দিন খাবার দিছে, নল দিয়ে খাবার খাওয়াতাম এতদিন, এখনো রিপোর্ট ভালো আসেনি। জ্বর, পাতলা পায়খানা ছিল, তারপর আমরা এই জায়গায় ভর্তি হওয়ার 2 দিন পর হাম দেখা দিছে। এখন আল্লাহর রহমতে জ্বর, পাতলা পায়খানা ভালো হয়ে গেছে, এখন শুধু শ্বাসকষ্ট আছে। সংক্রমণ ঠেকাতে যথাযথ নিয়ম মেনে সচেতনভাবে চলার পরামর্শ চিকিৎসকদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও কারিকুলাম সংস্কারে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। মানসম্মত কোর্স পরিচালনায় ব্যর্থ হলে কলেজের অধিভুক্তি বাতিল হতে পারে, জানিয়েছেন উপাচার্য ডক্টর এস.এম. আমানুল্লাহ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রযুক্তি ও মোরাল এডুকেশন অন্তর্ভুক্ত করে ঢেলে সাজানো হচ্ছে কারিকুলাম। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 12,000 শিক্ষককে দেয়া হবে বিশেষ প্রশিক্ষণ। রোববার সেই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উচ্চশিক্ষার্থীদের 70% শিক্ষা গ্রহণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায়, যার অধীনে দেশের প্রায় 2284টি কলেজ। তবে এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়া বিপুল সংখ্যক শিক্ষার্থীকেই একসময় বহন করতে হয় বেকারত্বের গ্লানি। জাতীয় এবং আন্তর্জাতিক গবেষণায় দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা উল্লেখযোগ্য সংখ্যক ছেলেমেয়ে চাকুরির বাজারে চাকুরি পাচ্ছে না। এই সংকট সমাধানে এবার কারিকুলামে ব্যাপক সংস্কার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আমানুল্লাহ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সেই পরিকল্পনা বাস্তবায়নে 12,000 শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী রবিবার, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দক্ষতা ভিত্তিক কারিকুলাম তৈরি করেছি, এটা অলরেডি ইন্ট্রোডিউস হয়ে গেছে, এই প্রায় 1 বছর ধরে চলছে। এটা চালাতে গিয়ে আমরা দেখলাম যে দক্ষ শিক্ষকের অভাব, সেই দক্ষ শিক্ষকের অভাব পূরণ করার জন্য এখন আমরা সারা দেশে 12,000 শিক্ষককে এই দক্ষতা ভিত্তিক শিক্ষায় তাদেরকে ট্রেন দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি। স্নাতক, স্নাতকোত্তর ও প্রফেশনাল প্রোগ্রাম চালু থাকলেও অধিভুক্ত অনেক কলেজের বিরুদ্ধেই রয়েছে মানসম্মত শিক্ষা নিয়ে অভিযোগ। উপাচার্য জানান, যেসব কলেজ মানসম্মত অনার্স প্রোগ্রাম পরিচালনায় সক্ষম নয় তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, বাতিল হতে পারে অধিভুক্তিও। আমরা কলেজগুলোর র্যাঙ্কিংয়ে আবার হাত দিয়েছি এবং কলেজগুলোতে কিভাবে পরিচালিত হচ্ছে আপনার অনার্স কোর্সগুলো, সেটা আমরা একটা ইভ্যালুয়েশন চলছে। যে সমস্ত কলেজগুলো অনার্স কোর্স চালানোর মতো উপযুক্ত না, বিশেষত বেসরকারি কলেজগুলোতে, সেগুলোর ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন সিদ্ধান্ত আসতে পারে। যদি তারা সেটাকে কোয়ালিটি এডুকেশন না দিতে পারে, তাহলে সেই সমস্ত কলেজগুলোতে অনার্স কোর্স হয়তো বন্ধ হয়ে যেতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভর ও কর্মসংস্থানমুখী সংস্কার করতে আসন্ন বাজেটে বরাদ্দ বৃদ্ধির আবেদন করা হয়েছে বলেও জানান উপাচার্য। এছাড়াও অনার্স কারিকুলামে মোরাল এডুকেশন কোর্স সংযুক্তির পরিকল্পনার কথাও জানান তিনি। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, যে কোনো কারণেই হোক এই সংস্কার কার্যক্রম আজ সংগঠিত হয় নাই। আমরা এই সংস্কার কার্যক্রমে হাত দিয়েছি এবং এই সংস্কার কার্যক্রম চলমান আছে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে রাজধানী গুলশানে শব্দ দূষণ রোধে শব্দ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে গুলশান 2 গোল চত্বর এলাকায় এই আয়োজন করা হয়। পরিবেশ অধিদপ্তর আয়োজিত এই সমাবেশে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিবেশকর্মী ও নাগরিক সমাজের সদস্যরা অংশ নেন। ব্যানার, প্ল্যাকার্ড ও বিভিন্ন সচেতনতামূলক বার্তার মাধ্যমে শব্দ দূষণের নেতিবাচক প্রভাব তুলে ধরেন। সমাবেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, আজ থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নীরব এলাকা হিসেবে কার্যকর হবে। পর্যায়ক্রমে গুলশান ও বনানী হবে নীরব এলাকার আওতাভুক্ত। আয়োজকরাও বলেন, বায়ু দূষণের মতো শব্দ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি, তাই পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা দরকার। আজকের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নীরব থাকবে, সেখানে কোনো শব্দ দূষণ থাকবে না, হবে না। তারপরেও যদি কেউ অমান্য করে, আইন অনুযায়ী ডিআইজি সাহেব তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এমনিভাবে গুলশান এলাকা আছে, বনানী আছে, আমরা এই জায়গাগুলোতে আমরা গুরুত্ব সহকারে পর্যায়ক্রমে কাজ করব। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে নিজ বাড়িসহ আশেপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে ওয়ারির সিলভারডেল প্রিপারেটরিজ অ্যান্ড গার্লস হাই স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, কোথাও পানি না জমার ব্যাপারে সতর্ক থাকতে হবে। জরিপ অনুযায়ী 60 থেকে 80% বাড়িতে মশার লার্ভা পাওয়া যাচ্ছে, এমন মৃত্যু ঝুঁকি নেওয়া যাবে না। প্রাথমিক পর্যায়ে সবাইকে সতর্ক করা হচ্ছে, তারপরও কারো বাড়িতে লার্ভা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বলেন, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে কাজ করছে সরকার। সামনে ডেঙ্গু আসতেছে, চিকনগুনি আসতেছে। আমার বাড়ির আঙিনা, আপনার বাড়ির আঙিনা যদি আপনি পরিষ্কার না রাখেন, এই পরিষ্কার পানিতেই কিন্তু ডেঙ্গু হয়। পরিষ্কার পানিতে আপনি 2 দিনের বেশি 3 দিন যদি পানিটা রেখে দেন, তার মধ্যে কিন্তু মশার লার্ভা হবে। আমি এর মধ্যে জরিপ করেছি সিটি কর্পোরেশনে, যে কয়টা বাড়িতে আমরা জরিপ করেছি 60 to 80% বাড়িতে আজকে লার্ভা পাওয়া গেছে। শিগগিরই ঢাকার 2 সিটিতে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহাখালী টিএনটি মাঠে প্লাস্টিকের বোতল জমা দিয়ে গাছের চারা গ্রহণ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াতের যুব বিভাগ। সেখানে সেলিম উদ্দিন বলেন, সিটি নির্বাচনের তারিখ ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী। আগামী সিটি নির্বাচনে কারচুপির চেষ্টা হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বনায়নের বিকল্প নেই। জামাতে ইসলামী যেটা পারে, আপনারা সরকারে কি ওইটা পারেন না কেন? বলা হয় রাজনীতি মানুষের জন্য, এটা কোথায়? শুধু কথামালার ফুলজড়িতে? এটা কি জনগণের দেখা দরকার না? আপনাদের এমপি অনেক আছে না? রাজধানীর আদ্দিন মেডিকেলে 6 শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। জনসংযোগ কর্মকর্তারা জানান, গণমাধ্যমে এই মুহূর্তে তারা মন্তব্য করবেন না। এদিকে নবজাতক মৃত্যুর 9 দিন পেরুলেও কাটেনি চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনদের উদ্বেগ তুলেছেন হাসপাতাল স্টাফদের আচরণ নিয়েও অভিযোগ। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর পেছনে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তদন্ত কমিটির সব তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। অক্সিজেনটা বন্ধ ছিল, এক পেশে মানুষ। তদন্ত প্রতিবেদন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানতে গেলে গণমাধ্যমে এখনই কোনো মন্তব্য করা হবে না বলে জানান জনসংযোগ কর্মকর্তারা। এদিকে ঘটনার পর হাসপাতালে ভর্তি রোগী এবং তাদের স্বজনরা বেশ উদ্বিগ্ন। তাদের অভিযোগ, চিকিৎসকদের আন্তরিকতা থাকলেও কিছু স্টাফের আচরণ ও সেবার মান নিয়ে রয়েছে প্রশ্ন। একটু সমস্যা শুনতেছি, কিন্তু এখন
আমরা অনেক আগে থেকেই এখানে রেগুলারই দেখাইতাম এখানে। আমরা সরকারিতেও তো যাইতে পারি, কিন্তু এখানে দেখতেছি যে সরকারি থেকেও হচ্ছে এখানে মানে অনেক হচ্ছে স্লো সবকিছু মিলে। ট্রিটমেন্ট তখন ভালোই ছিল আল্লাহ বাসাইলে। মানে কার সাথে কি করে কেউ তো বলতে পারে না, বুঝছেন, সবাই আল্লাহ পাকের রসিদ। মাঝখানে কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু এমনি ভালো। অন্যদিকে রমনা থানায় দায়ের হওয়া মামলার তদন্ত চলমান বলে জানিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ফৌজদারি মামলা হওয়ায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের এটা মামলা হচ্ছে ফৌজদারি মামলা। ফৌজদারি মামলার যে তদন্ত কার্যক্রম, এই কার্যক্রমটি চলমান। তদন্তের জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো চলছে। গত 27 মে ঈদের আগের দিন সকালে হাসপাতালটির নবজাতক ওয়ার্ডে রহস্যজনকভাবে 6 শিশুর মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হলে পৃথক 4টি তদন্ত কমিটি গঠন করা হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থায় জনজীবন, স্বস্তির খবর দিচ্ছে না আবহাওয়া অফিসও। আগামী কয়েকদিন তাপমাত্রা কমলেও আর্দ্রতার কারণে গরম কমবে না। তাপপ্রবাহে বিপর্যস্ত সাধারণ মানুষ, বিশেষ করে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি কমেছে কর্মঘণ্টা, যার প্রভাব পড়েছে আয় রোজগারেও। প্রায় 2 সপ্তাহ ধরে দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। রাজধানী থেকে শহর গ্রাম সর্বত্রই অনুভূত হচ্ছে গরমের তীব্রতা। জনজীবনে নাভিশ্বাস অবস্থা। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, কিন্তু জীবিকার তাগিদে রাস্তায় নামছেন খেটে খাওয়া মানুষ। কম, এই বৃষ্টি পড়লে আর কি তো টুকটাক ভালো হয়। অনেক কষ্ট আছে এই গরমের মধ্যে গাড়ি চালায়, কি কিছু বুঝে না, আবার যাত্রীও নাই। হাঁসফাঁসটা বেশি উঠে যায়, বেশিক্ষণ সাইকেল পেডেলিং করা যায় না। 1-2টা ডেলিভারি করা মিনিমাম 1-1.5 ঘন্টা বসে থাকতে হয়। ইনকাম অনেকটাই, একটু না অনেকটাই কমছে। এই রাতে চালাইতে হয়, রাতে বেশি করে চালাইতে হয়, দিনে চালাইতে পারি না, অনেক গরম। যেই কাজ আমরা 2-3 ঘন্টা করতে পারতাম না একটা না, সেটা আধা ঘন্টা করলেই মনে হচ্ছে যে অনেক অস্বস্তি ফিল করছি। বৃহস্পতিবার শুরু হয়েছে বৃষ্টিপাত, 8 তারিখ পর্যন্ত এই ধারা চলবে। তবে তাপমাত্রা কমলেও স্বস্তির সংবাদ দিচ্ছে না আবহাওয়া অফিস, কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি থেকে যাবে, বাড়বে অস্বস্তিও। কিছুদিন পর আবারও বাড়বে তাপমাত্রা। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ রয়েই যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টা যেটা রয়েছে সেটা 8 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, এবং 9-10 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন হয়তো তাপমাত্রা যেটা এখন আছে, আজকে যে সম্ভাবনা রয়েছে সেখান থেকে হয়তো বেড়ে গিয়ে আবার 1 থেকে 2 ডিগ্রি আবার বেড়ে যেতে পারে। এরপর 11 তারিখ থেকে যে আমাদের বর্ষাকালীন বৃষ্টি, সেটা 11 বা 12 তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা মানুষের সহনীয় পর্যায়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এল নিনো নভেম্বর পর্যন্ত দীর্ঘস্থায়ী হবে। এর ফলে বাংলাদেশে বড় ধরনের প্রভাব না পড়লেও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। আগামী 3 মাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শরীফ ওসমান হাদি হত্যার বিচারে রোডম্যাপ দিতে সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ, নতুবা শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করা হয়। সেখানেই তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, এখন পর্যন্ত সরকার হাদি হত্যার বিচারের কোনো রূপরেখা দেয়নি। কতদিনের মধ্যে আসামিদের ফিরিয়ে আনা হবে এবং হত্যার বিচার করা হবে সে বিষয়েও জানতে চায় ইনকিলাব মঞ্চ। জাবের আরও বলেন, মমতা ব্যানার্জির মন্তব্য আমলে নিয়ে হাদি হত্যার সত্য মিথ্যা উদ্ঘাটন করা দরকার ছিল।